বছর তিনেক আগের কথা। মামার বাড়ি বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে। খাসা জায়গা। অবশ্য বেড়াতে এসছি বলতে মামা মামি দুজনেই কাশি গেছেন তীর্থ করতে। আমাকে তাই বাড়ি পাহারার জন্য রেখে গেছে। সাথে একটা রান্নার লোকও দিয়ে গেছে। সে সকাল সকাল আসে, দুবেলার ভাত তরকারি রেঁধে দিয়ে বেলাবেলি চলে যায়। ভালোই রান্নার হাত লোকটার। যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন ঘটল। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি বাঞ্ছারাম তপাদার। আমার বাড়ি কলকাতায়। সবে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে ছুটিতে বাড়িতে বসেছিলাম। কি করব খুঁজে পাচ্ছিলাম না। সেই সময় মামা টেলিফোন করে ডেকে পাঠালেন। অনেকদিন মামা বাড়ি যাইনি, তাই তল্পাতল্পি গুটিয়ে বেশ কিছুদিনের জন্য নাচতে নাচতে চলে এলাম এই গঞ্জে। তা সে যাই হোক, যেটা বলছিলাম, সেদিন সন্ধে থেকেই বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি। এমন সময় দরজায় প্রচণ্ড করাঘাত। কে? বাঞ্ছাদা, আমি নরেশ। হ্যাঁ, তুই এত রাতে আমার দরজায় কি করছিস? পাশের বাড়ির হরিশ হালদার পটল তুলেছে বাঞ্ছাদা। ওর তো এই তল্লাটে কেউ নেই। কানুদা আমাকে পাঠালো তোমাকে ডেকে আনার জন্য। শ্মশানে নিয়ে যেতে হবে গো। মহা বিপদে পড়া গেল তো। আজকের দিনে এই লোকটাকে মরতে হলো। লোকটা যতদিন বেঁচে ছিল গ্রাম শুদ্ধ লোকের হাড় মাংস একেবারে ভাজা ভাজা করে রেখেছিল। যেমন বাজখাই গলা, তেমনই খিটখিটে মেজাজ। বাড়িতে কাক বসলে হার্ট ফেল করত। বেড়াল কুকুরে পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁচত না। বউটা আগেই মরেছিল। ছেলেটা কোথায় যেন জব্বলপুরে না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে বুড়ো একাই থাকতো। এমন বিদিকিচ্ছি লোক যে এমন বিদিকিচ্ছি সময়ে মারা যাবে, তাতে আর সন্দেহ কি? কি আর করি, বেরোতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়। যতই খিটখিটে বদখত লোক হোক না কেন, মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। আমি, নরেশ, কানুদা আর ও পাড়ার পটল। ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। কেউ কাঁপা গলায় বলেছে জ্বর হয়েছে, কেউ বলেছে কান কটকট করছে। কাজেই আমাদের 4 জনকেই কাঁধ দিতে হলো। দুজনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরা। জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মরেও একখান খেল দেখিয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপটিপ বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। বল হরি, হরি বল, হরি বল, বল হরি, বল হরি, হরি বল, হরি বল। কাঁধের উপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। এখনই হয়তো মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হাড় জ্বালানো লোকটা। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা 4 জনই নই, বুড়োর 2টো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না, তাই তারা কুড়ুল নিয়ে আগেই চলে গেছিল কাঠ কেটে আনবে বলে। সে যাই হোক, শ্মশানটায় পৌঁছানো গেল। শ্মশানটা গ্রামটা থেকে অনেকটাই দূরে, ফাঁকা জায়গায়, অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার বন। সেখানে একখানা টিনের চালাঘর। এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। বর্ষার জলে তার 3-4খানা মাত্র ধাপ জলের উপরে। ভাঙাচোরা অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল। আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম। এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবোনো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রাও হবে, এছাড়া এতে সুবিধেও আছে যে কাউকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠ নিয়ে এলে চিতা সাজানো হবে। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ ভীতস্বরে নরেশ বলল, মরাটা একটু নড়ল না?
তোর চোখের ভুল। না গো, মরাটা এবার কিন্তু সত্যি সত্যি নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানুদা। যেমন বুকের ছাতি তেমনি বেপরোয়া। কানুদা আশ্বাস দিয়ে বললে, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে। আবার মিনিট কয়েক কাটতে না কাটতেই আতঙ্কে আমার সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ও কি ও কি ও কি ও কি ও কি? দূর তোর ভিতর ডিম সব পেছল সিঁড়ি, তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে। দাঁড়া, আমি তুলে নিয়ে আসি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানুদা গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিল, কিন্তু কি সাংঘাতিক! কানুদার টানকে অস্বীকার করে মরাটা আরো নিচে নেমে গেল। কানুদা এবার 2 হাতে মরাটাকে জাপটে ধরল, কিন্তু আশ্চর্য, রাখতে পারল না। 2 ধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার। এবার কানুদা আকুল হয়ে চিৎকার করে উঠল, তোরা ছুটে, মোড়া আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। মোড়া আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে রে। ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই, তা জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও, মরা ছেড়ে দাও, কানুদা মরা ছেড়ে দাও, মরা ছেড়ে দাও, কানুদা, কানুদা মরা ছেড়ে দাও, কানুদা মরা ছেড়ে দাও। পারছি না, তোরা ছুটে আয়। আমরা ছুটে গিয়ে চেপে ধরলাম কানুদাকে। তারপর যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে আমার। ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানুষিক শক্তি! একদিকে আমরা 4 জন, অন্যদিকে মরা একা আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল, তারপর এসে পৌঁছলো বুক পর্যন্ত। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। একটা আচ্ছন্নতার ঘরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাগো পোয়ার চালিয়ে চলেছি আমরা। কানুদা মরাকে ছাড়তে পারছে না, আমরা ছাড়তে পারছি না কানুদাকে। যেন কি এক মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে। শেষবারের মতো আমরা আমাদের শরীরের যেটুকু শক্তি বাকি আছে তা দিয়ে জোরে টানতে লাগলাম। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো। তখনও তার প্রচণ্ড টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। হঠাৎ ওদিকের টানটা ছড়াৎ করে ছেড়ে গেল, আর তখনই যে জিনিসটা দেখতে পেলাম তাকে দেখে আমাদের সবার মুখ হাঁ হয়ে গেল। বর্ষাকালের বিকেল, এমনিতেই কেমন যেন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তার উপরে আজ সকাল থেকেই আকাশ মেঘলা। দুপুরের দিকে একবার ঝিরঝির করে বৃষ্টি পড়েছে। এখন অবশ্য বৃষ্টি নেই, কিন্তু আকাশে ঘন কালো মেঘ জমাট বেঁধে আছে। দক্ষিণে বাতাস শুরু হয়েছে, বাতাসের বেগ ক্রমশ বাড়ছে। কাশীনাথ দ্রুত হাঁটছিলেন, মনে মনে ভাবছিলেন আজ জুন মাসের 16 তারিখ। বোধহয় আষাঢ় মাস পড়ে গেছে। আষাঢ় মাসে কোনো কোনো বছর খুব ঝড় বৃষ্টি হয়। কাশীনাথ একটা কুরিয়ার কোম্পানিতে কাজ করেন। চিঠিপত্র, ছোটোখাটো জিনিস এইসব ঠিকানা খুঁজে পৌঁছে দিতে হয়। সময় মতো পৌঁছানোর জন্য আজকাল অনেকেই ডাকের বদলে কুরিয়ারের সাহায্য নেয়। একটু পয়সা বেশি লাগে ঠিকই, কিন্তু দরকারি চিঠি, কাগজ, জিনিস দ্রুত ও নিশ্চিত পৌঁছয়। কাশীনাথ আজ যেদিকটা এসেছেন এদিকটা তিনি খুব ভালো চেনেন না। এই অঞ্চলের জন্য কুরিয়ার কোম্পানির আলাদা লোক আছে, কিন্তু কাশীনাথের সেই সহকর্মী আজ অনুপস্থিত থাকায় তার ওপরওয়ালা তাকে অনুরোধ করেছেন এই একটা চিঠি যেন আজকের মধ্যেই পৌঁছে দেন, খুব জরুরি। শিমুলতলির পূর্ব দিকটা খুব ফাঁকা ফাঁকা। আগে তো লোকজন কিছুই ছিল না। এখন অবশ্য এদিক ওদিক 2-4 ঘর মানুষ, কিছু নতুন বসতি দেখা যায়। পুরনো বাড়িঘর যা ছিল তার অধিকাংশই বাগান বাড়ি।
কোথাও কোথাও মাছের ভেড়ি, গদিঘর আর একটা কুঁড়ে ঘর। আজকাল অবশ্য এদিকে ইলেকট্রিক, টেলিফোন সবই এসেছে। এইসব ভাবতে ভাবতে কাশীনাথ বেশ কিছু দূর চলে এসেছেন। তার গন্তব্য চাঁদু রায়ের বাড়ি, 13 কবরখানা রোড। ঠিকানা এরকমই লেখা আছে, তবে ব্র্যাকেটে লেখা আছে পূর্ব ঘুঘুডাঙ্গার 2 মাইল উত্তরে। ঠিকানায় 13 নম্বর এবং কবরখানা এরকম দুটো অশুভ ব্যাপার দেখে প্রথম থেকেই কাশীনাথের মনটা কেমন খুঁতখুঁত করছিল। তার উপরে ইতিমধ্যেই আকাশ রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। হঠাৎ জোর দমকা হাওয়া, সেই সঙ্গে বড় বড় ফোঁটায় বৃষ্টির তোড়ে ধেয়ে এলো। একটা পুরনো ছাতা সঙ্গে আছে কাশীনাথের, সেটা নিয়ে কোনো রকমে মাথা ঢেকে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে তিনি চারদিকে তাকাতে লাগলেন। চারদিকে এবড়ো খেবড়ো মাঠ, বাড়িঘর বিশেষ দেখা যায় না। মাঠের মধ্যে অনেক দেওয়াল উঠেছে, বোধহয় ভবিষ্যতে হাউজিং হবে। মাইলখানেক আগে রাস্তার মোড়ে একটা ঝুপড়ি চায়ের দোকানে দাঁড়িয়ে একবার চা খেতে খেতে তিনি খবর নিয়ে শুনেছিলেন এটাই কবরখানা রোড। তার ধারণা ছিল 13 নম্বর বাড়ি খুব কাছেই কোথাও হবে, কিন্তু এত দূর পেরিয়ে এসেও এখনও 5-7টা বাড়িও কাশীনাথের নজরে পড়েনি। কাশী আশা করেছেন সামনেই হয়তো কোথাও কিছু বসত বাড়ি আছে, তার মধ্যে কোথাও 13 নম্বর থাকবে। কিন্তু ঝড় বৃষ্টি জোর বেগে এসেছে। এদিকে পায়ের নিচে এঁটেল মাটি, তাড়াতাড়ি হাঁটা যায় না। রাস্তায় দূরে দূরে একটা আলো জ্বলতে দেখা যাচ্ছিল। এখন বোধহয় লোডশেডিং হয়েছে কিংবা বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। চারদিক নিঝুম অন্ধকার। কাশীনাথ নিজেকে কেমন অসহায় বিপর্যস্ত বোধ করতে লাগলেন। এই হাওয়ায় ছাতা সামলানো দায়। যাই হোক, এই সময় একটা প্রচণ্ড বিদ্যুৎ ঝলকে কাশীনাথের চোখে পড়ল ডান দিকে রাস্তার অদূরে একটি পুরনো ভাঙা বাড়ি। অন্ধকারের মধ্যে একটু লক্ষ্য করতেই দেখতে পেলেন ভাঙা বাড়ির মধ্যে কোথাও একটা আলো জ্বলছে। বোধহয় কাঁচের জানলা আছে, সেই জানলা দিয়ে অতি ক্ষীণ আলো দেখা যাচ্ছে। কোনো কিছু না ভেবে এক দৌড়ে কাশীনাথ সেই বাড়ির সামনের বারান্দায় গিয়ে উঠলেন। পুরনো একটা কোঠা বাড়ি, সামনে পুরনো আমলের মতো চওড়া বারান্দা। বারান্দায় উঠে কাশীনাথ কিছুটা স্বস্তি পেলেন। সামনেই একটা ঘর, তাতে কোনো লোকজন আছে বলে মনে হচ্ছে না, তবে একটা খোলা দরজা দিয়ে একটু আলো দেখা যাচ্ছে। বোধহয় ঘরের কোথাও একটা লণ্ঠন জ্বলছে, তারই আলো কাশীনাথ রাস্তা থেকে দেখতে পেয়েছিলেন। এই সময় আরেকবার প্রচণ্ড বিদ্যুতের ঝলকানিতে কাশীনাথ দেখতে পেলেন বারান্দার দেওয়ালে আলকাতরা দিয়ে মোটা মোটা টানে লেখা আছে 13। নিজের ভাগ্যকে এতক্ষণ দুষছিলেন কাশীনাথ। এবার মনে হলো ভাগ্যটা তত খারাপ নয়। বাড়িটা এত সহজে পেয়ে যাবেন সেটা তিনি ভাবেননি। দুবার দরজায় ঠকঠক করে কোনো সাড়া না পেয়ে কাশীনাথ খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে গেলেন। কাশীনাথ ঘরে ঢুকতেই হঠাৎ ভেতরের দিক থেকে এক ব্যক্তির আবির্ভাব হলো। লোকটাকে দেখে কেমন খটকা লাগলো কাশীনাথের। লোকটা যেন হাঁটছে না, কেউ তাকে হাঁটাচ্ছে। যেমন পুতুল নাচে পুতুলকে নাচায়, মরা মাছের মতো চোখ। লোকটাকে দেখে ভালো লাগলো না কাশীনাথের। তাড়াতাড়ি চিঠিটা দিয়ে যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়া যায় ততই ভালো, কিন্তু বাইরেও তো ভীষণ দুর্যোগ। চিঠিটা ঝোলা থেকে বার করে আগন্তুকের দিকে এগিয়ে দিতে আগন্তুক কাশীনাথকে জিজ্ঞেস করল, কার চিঠি? আগে চাঁদুবাবুর চিঠি। চাঁদুবাবুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। চাঁদুবাবু আজকাল দেরি করে আসেন। আপনি চিঠিটা রেখে দিন না। চিঠিটা আমি রাখতে পারি, কিন্তু আপনার কি হবে? আমার আবার কি হবে? দাঁড়ান দেখি। তারপর বারান্দায় উঁকি দিয়ে রামলাল বলে কাকে ডাকতে লাগলো। একটু পরে রামলাল এলো, কিন্তু সে হুবহু প্রথম ব্যক্তিটির মতো দেখতে। তাকে ফিসফিস করে প্রথম ব্যক্তি কী সব যেন বললেন। তখন রামলাল কাশীনাথকে বলল, আপনাকে চাঁদুবাবুর জন্য
অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে প্রায় একই রকম দেখতে তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব হলো বাড়ির ভেতরের দিক থেকে। সেও এদের সাথে নিচু গলায় সলা পরামর্শ করে বলল, আপনাকে চাঁদু বাবুর জন্য অপেক্ষা করতেই হবে। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ একজন একজন করে ঘরে এলো, আর ঘর তাতে প্রায় ভরে গেল। সকলেই একই রকম সলা পরামর্শ করে আর তারপর বলে যায় এক কথা, আপনাকে চাঁদু বাবুর জন্য অপেক্ষা করতেই হবে। যতবারই একজন ঢোকে কাশীনাথ ভাবেন এই বুঝি চাঁদুবাবু, কিন্তু তা নয়। এদিকে বাইরে বৃষ্টি ধরে এসেছে, দূরে কাছে দু একটা ইলেকট্রিক আলো জ্বলে উঠেছে, অর্থাৎ বিদ্যুৎ ফিরে এসেছে। তবে এ বাড়িতে কিন্তু বিদ্যুৎ নেই। তা না থাক, যথেষ্ট হয়েছে। কাশীনাথ আর অপেক্ষা করবেন না, এখান থেকে বেরিয়ে যেতেই হবে। খুবই ভয়াবহ পরিবেশ। মনে মনে সব ব্যাপারটা ভেবে নিয়ে কাশীনাথ এদের বললেন, দেখুন, আপনাদের ওই চাঁদুবাবুর জন্য আমি আর অপেক্ষা করতে পারবো না। এই এই রইলটে চাঁদুবাবুর চিঠি, আমি চললাম। সামনের একটা ভাঙা টেবিলের ওপর চিঠিটা রেখে কাশীনাথ বেরোচ্ছিলেন, এমন সময় বাইরে জলে ডোবা মাঠে শব্দ শোনা গেল। ছপছপ করে হেঁটে কে যেন আসছে। ঘরে সবাই প্রায় সমস্বরে চেঁচিয়ে উঠল, যাচ্ছেন কোথায় মশাই? পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ওই তো চাঁদু বাবু এসে গেছে। যাচ্ছেন কোথায় মশাই? তো চাঁদু বাবু এসে গেছে। ওই তো জাদু পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ওই তো জাদু যাচ্ছেন কোথায় মশাই? পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ওই তো জাদু বাবু এসে গেছে। ওই তো জাদু বাবু ওই তো জাদু বাবু এসে গেছে। ঠিক তখনই লণ্ঠনটা যেদিকে জ্বলছে সেই দেওয়ালে একটা বড় ফটোর দিকে চোখ পড়ল কাশীনাথের। একজন মধ্যবয়সী মোটাসোটা মানুষের আবক্ষ ছবি। ছবির নিচে লেখা চাঁদু বাবু। জন্ম ৭ই বৈশাখ ১৩৭২। মৃত্যু ১লা আষাঢ় ১৪২৮। সঙ্গে সঙ্গে কাশীনাথের মনে হলো, সর্বনাশ, আজকেই তো ১লা আষাঢ়। তার মানে প্রায় ৩ বছর হলো চাঁদুবাবু মারা গেছেন। এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে বারান্দা এক লাফে ডিঙিয়ে বৃষ্টির মধ্যে সামনের মাঠ ধরে ছুটতে লাগলেন কাশীনাথ। সে ছোটার বিরাম নেই। ও মশাই, চাঁদু বাবুর সাথে দেখা করবেন বলে এসেছিলেন? আমি চাঁদু বাবু। যত জোরেই ছুটুন, পেছনে জলে ভেজা পায়ের ছপ ছপ শব্দ। চাঁদুবাবু ঠিক পেছনেই আসছেন।